আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 10 আগস্ট পর্যন্ত বাড়ল বিধিনিষেধ। 11 তারিখ থেকে খুলে দেয়া হবে দোকানপাট, গণপরিবহন। বাইরে চলাচলে 18 ঊর্ধ্বদের টিকা নেওয়া বাধ্যতামূলক। করোনায় দেশে আরো 235 মৃত্যু। টিকা নিতে রাজধানীর কেন্দ্রগুলোতে দীর্ঘ সারি। জাপান থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার আরো 6 লাখ ভ্যাকসিন। রাজধানীর সকল বস্তিবাসীর আবাসনের ব্যবস্থা করবে সরকার। গ্রামে ফিরতে চাইলে দেয়া হবে জমি সহ বাড়ি, জানালেন প্রধানমন্ত্রী। পর্যাপ্ত সরবরাহ থাকলেও কমছেই না চালের দাম। বড় কোম্পানিগুলো যুক্ত হওয়ায় চালবাজ সিন্ডিকেট আরও মজবুত। নিদারুণ কষ্টে কর্মহারা মানুষ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলমান বিধি নিষেধের মেয়াদ আরও 5 দিন বাড়িয়ে 10 আগস্ট পর্যন্ত করেছে সরকার। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। 11 আগস্ট থেকে খুলে দেয়া হবে অফিস আর শপিং মল, চলবে গণপরিবহন। তবে টিকা নেওয়া ছাড়া 18 বছরের ঊর্ধ্বে কেউ বের হতে পারবে না বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ শেষ হবার কথা আগামী 5 আগস্ট। তবে মঙ্গলবার সচিবালয়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ে এক বৈঠকে বিধিনিষেধের মেয়াদ আরও 5 দিন বাড়িয়ে 10 আগস্ট করা হয়েছে। একই সঙ্গে 11 আগস্ট থেকে চালু থাকবে অফিস, গণপরিবহন, খুলবে শপিং মল ও দোকানপাট। তবে টিকা গ্রহণ ছাড়া অবাধ চলাচলের সুযোগ থাকছে না। 18 বছরের ঊর্ধ্বের সবাইকে অবশ্যই টিকা নিতে হবে। টিকা না নিয়ে বাইরে যেতে পারবেন না কেউ। 11 তারিখের পরে ভ্যাকসিন ছাড়া কোনো লোক, 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক মুভমেন্ট করলে সে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক যদি রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায়, মোটরসাইকেলে হোক, বাইসাইকেলে হোক, হুন্ডা দেওয়া হোক, ওই যে টেম্পু দেওয়া হোক, বাসে হোক, ট্রেনে হোক, লঞ্চ হোক, নোবডি ইজ অ্যালাউড টু মুভ, তাদেরকে অবশ্যই ভ্যাকসিনেটেড হতে হবে, কারণ আমরা সেই সুযোগ করে দিচ্ছি। সরকারের এমন সিদ্ধান্ত বাস্তবায়নে আগামী সপ্তাহে দেশে শুরু হবে গণটিকাদান কর্মসূচি। দেশের 14,000 কেন্দ্রে টিকা নিতে পারবেন নাগরিকরা। যারা প্রত্যেক গ্রামে গ্রামে অর্থাৎ ওয়ার্ডে, ইউনিয়ন পরিষদের ওয়ার্ড বলেন, সিটি কর্পোরেশন, পৌরসভা, সেই ওয়ার্ডে ন্যূন পক্ষে 2টি করে কেন্দ্র, অনেক ক্ষেত্র বিশেষ সিটি কর্পোরেশনগুলোতে 5টা 7টা করেও কেন্দ্র করে এই এক সপ্তাহের মধ্যে 1 কোটির ঊর্ধ্বের লোককে ভ্যাকসিনেশন দেবে, যার ফলে আমরা আশা করছি যে মানুষের এসে কষ্ট করে ভ্যাকসিনের নেওয়ার পিছনে দৌড়াতে হবে না। আমাদের প্রশাসন বা ব্যবস্থা মানুষের দোরগোড়ায় চলে যাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। গণপরিবহন চালু ও দোকানপাট খোলার ক্ষেত্রে টিকা গ্রহণ ছাড়া কিছু শর্ত দেওয়া হয়েছে। গণপরিবহন চলবে বাই রোটেশনে, আর এসব বিষয়ে মনিটরিং করবে স্থানীয় প্রশাসন। 11 তারিখ থেকে সমস্ত দোকানপাট ইত্যাদি যানবাহনও চলবে সব একত্রে না। সেখানে আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জেলা প্রশাসকের মাধ্যমে অনুরোধ করব বাই রোটেশন যাতে চলে। মনে করেন গাজীপুর থেকে 100 গাড়ি আসে ঢাকা প্রতিদিন, 100 না, এখন 30টা আসুক বা 50টা আসুক, আজকে এগুলো যাবে, কালকে অন্য গ্রুপ যাবে, এরকম তারা রোটেট করে দিবে। করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানানো হয়েছে বৈঠকে। যার জন্ম না হলে ঈশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে লকডাউনে রাজধানীতে গাড়ির চাপ যেন ক্রমেই বাড়ছে। গণপরিবহন না থাকলেও পুরো রাজধানী যেন রিকশা আর প্রাইভেট কারের দখলে। আর রাজধানীর প্রবেশ পথগুলোতে মানুষের ঢল। চেকপোস্টে আইন শৃঙ্খলা বাহিনীরও দেখা যায়নি তেমন কোনো কড়াকড়ি। রাজধানীর বিজয় সরণি সিগন্যালের দৃশ্য এটি। সড়কে নেই কোনো গণপরিবহন, তবুও ব্যক্তিগত গাড়ির চাপে তৈরি হয়েছে যানজট। রাজধানীতে প্রবেশমুখ যাত্রাবাড়ির সাইনবোর্ড এলাকার চেকপোস্টে নেই তেমন কড়াকড়ি। কেউ রাজধানীতে ফিরছেন ভ্যান রিকশায়, আবার আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই উচ্চ ভাড়ায় চলছে সিএনজি। না, এটা মামা হালকা বদলাম আমার এই টিপটুপ মারি আর কি। আটেনে যাবো রুগী নেয়া গাড়ি নাই, কোনো কিছু পাই না, এখান থেকে 700 টাকা চায়। রিক্সায় এসেছি এই পর্যন্ত 80 টাকা ভাড়া দিয়ে। এখান থেকে যাব বাসাবো বৌদ্ধ মন্দির অফিসের কাজে।
যাত্রাবাড়ি চৌরাস্তার দৃশ্য দেখে বোঝার উপায় নেই দেশে লকডাউন চলমান, পুরো এলাকা যেন রিকশা আর ভ্যানের দখলে। এই অটো রিক্সা দিয়ে আসছি, আমি ঢাকা মেডিকেল যাচ্ছি, আমার বাতিজা আছে। এই দেখেন না, কেউ আইটিআই যাইতে আছে, কেউ গাড়ি দিয়ে যাইতে আছে, কেউ রিক্সা দিয়ে যাইতে আছে। কষ্ট হলে তো যাওয়া লাগবে, বাচ্চা নিয়ে যাওয়ার তো প্রয়োজনীয় টিকার ডেট আজকে, ওই জন্য। নগরীতে প্রবেশের আরেকটি পয়েন্ট আমিনবাজার ব্রিজ। নানা ঝক্কি ঝামেলা অতিক্রম করে কেউ হেঁটে আবার কেউ রিকশা ভ্যানে ঢুকছেন ঢাকায়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আগের দিনের তুলনায় কিছুটা কমেছে দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু। ভাইরাসটিতে গত একদিনে মারা গেছেন আরও 235 জন। এ নিয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো 21,397 জনে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ রোধ করতে হলে ব্যক্তিকেই দায়িত্ব নিতে হবে, মেনে চলতে হবে বিধিনিষেধ। রাষ্ট্রের দায়িত্ব সঠিক মনিটর করা। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় একদিনে মারা গেছেন আরও 235 জন। 24 ঘন্টায় 55,284টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 15,776 জন, আর মোট শনাক্ত 12,96,093 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 28.54%। এ সময়ের মধ্যে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন 16,297 জন। মোট সুস্থ হয়েছেন 11,25,045 জন। ঢাকা বিভাগে সর্বোচ্চ 73 জন মারা গেছেন। এরপরে সর্বোচ্চ চট্টগ্রাম বিভাগে 65 জন, খুলনা বিভাগে 32 জন ও চতুর্থ সর্বোচ্চ রাজশাহী বিভাগে মারা গেছেন 21 জন। এ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি টিকা দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাসপাতালের ওপর চাপ না বাড়াতে ব্যক্তিগত সুরক্ষার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। ব্যক্তি তার সুরক্ষা নিশ্চিত করবেন এবং বিধিনিষেধ বা যে সমস্ত শর্ত আছে সেটা মেনে চলবেন। একই সাথে রাষ্ট্রের দায়িত্ব হলো এরকম একটি অবস্থার পরিপ্রেক্ষিতে যেহেতু বিধিনিষেধ শিথিল করতে হচ্ছে পর্যায়ক্রমিকভাবে, সেই ক্ষেত্রে শর্তগুলো সঠিকভাবে পালন হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এবং একই সাথে এর ফলে আমাদের সংক্রমণের গতি অথবা সংক্রমণের অবস্থা কেমন হচ্ছে সেটাকে খুব ক্লোজ মনিটরিং করতে হবে, কারণ অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোনো সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া প্রয়োজন হতে পারে। পরিস্থিতি মোকাবেলায় সবার সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে করোনার টিকা নিতে কেন্দ্রগুলোর বাইরে দীর্ঘ সারি। এদের বেশিরভাগই প্রবাসী। তবে দ্বিতীয় দিনেও অ্যাস্ট্রাজেনেকার বাদ পড়া দ্বিতীয় ডোজের টিকা নিতে চাওয়া মানুষের ভিড় ছিল অনেকটা কম। করোনার সংক্রমণ বেড়ে যাওয়া এবং বিভিন্ন প্রয়োজনে টিকা নেয়ার আগ্রহ বেড়েছে মানুষের। কেন্দ্রগুলোর সামনে গেলে দেখা যাচ্ছে টিকা নেয়ার জন্য মানুষের দীর্ঘ সারি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে প্রবাসীদের দীর্ঘ সারি। তবে এর বাইরে সাধারণ টিকা গ্রহীতাদের নেই কোনো লাইন। দীর্ঘ লাইনে ক্ষুব্ধ প্রবাসীরা। সকাল 8টায় এসে লাইনে দাঁড়াইছি, আমি কুয়েতে যাব, ভ্যাকসিন নিতে আইছি। আমি আসছি ভোর 4টা বাজে, এ পর্যন্ত লাইনে দাঁড়ানো আছে। 1.5 ঘন্টার উপরে দাঁড়া আছি, লোক খালি উঠতে যাইতেছে, আসতেছে, দিতেছে। মানে আমরা যে প্রবাসী, আমরা কোনো দামই দিচ্ছে না। দীর্ঘ লাইন পেরিয়ে যারা ভিতরে গেছেন তারাই সন্তুষ্ট ভিতরের পরিবেশে। আনুষ্ঠানিকতা শেষ করে অল্প সময়ের মধ্যেই টিকা পাচ্ছেন সবাই। টিকা নেওয়ার পর খুব ভালোই লাগতেছে, একটু ভয় ভয় লাগছিল। হ্যাঁ, একটু ভয় ছিল, কিন্তু ওরকম যেরকম ভয় পাইছি ওরকম ভয় তেমন কিছু লাগে নাই। একদম ইজি টিকা দেওয়া, মানে ব্যথা বেদনা বলতে কিছু অনুভব করি নাই খুব একটা। তবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের বাদ পড়াদের ভিড় নেই তেমন একটা। ভাবছিলাম তো আমি মনে হয় এই টিকাটা দিতে পারবো না, আর সবাই মানুষ বলছে তো এক টিকা না দিলে আরেক টিকাতে মনে হয় তোমার একটু ভয় ভয় লাগবে, কি তুমি মনে হয় কিছু হয়ে যাবে তোমার। আমি একটু ভয় পাইছিলাম প্রথম। অ্যারেঞ্জমেন্ট আছে ভালো মানুষেরই, কিন্তু আসছে হচ্ছে আপনার আজকে 30 জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, টিকার পর্যাপ্ত যোগান রয়েছে তাদের সেখানে। তবে বিভিন্ন কারণে প্রবাসীদের ভিড় সেই কেন্দ্রে। এখানে মূলত দেয়া হচ্ছে মডার্না টিকা, যেটা প্রবাসীদের জন্য এবং সাধারণ যারা ওদের জন্য। এছাড়া এখানে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হচ্ছে অক্সফোর্ডের, যেটা আমরা 1500 ইভেন 1700 1800 হয়ে যায় ভ্যাকসিন একদিনে দেয়া। তো ওটা দেওয়ার পরও প্রতিদিন যে পরিমাণ নিবন্ধন হচ্ছে ঢাকা মেডিকেলে, আমরা কুলাতে পারছি না। 7 আগস্ট থেকে সারা দেশে শুরু হবে করোনা টিকা দেওয়ার বিশেষ অভিযান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে জাপান থেকে উপহার হিসেবে বাংলাদেশে এলো আরও 6,16,780 ডোজ অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকসিন।
জাপান থেকে টিকাবাহী বিশেষ বিমানটি বিকেল 3:15টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এ নিয়ে জাপান সরকারের উপহার হিসেবে 3 দফায় মোট 16,43,100 ডোজ টিকা দেশে এসেছে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই বিভাগের প্রোগ্রাম ম্যানেজার ডক্টর মওলা বক্স চৌধুরী সাংবাদিকদের বলেন, অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমানরা এখন এই টিকা নিতে পারবেন। আগামীতে আরও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত। বেড না পেয়ে রাজধানীর হাসপাতালগুলো থেকে এখন ফিরে যেতে হচ্ছে করোনার রোগীদের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, খুব জটিল রোগী হলে বাধ্য হয়ে রাখতে হলেও পরিস্থিতির কারণেই অনেক রোগীকে ফিরিয়ে দিচ্ছেন তারা। এদিকে রাজধানীর হাসপাতালে বেড়েছে অন্তঃসত্ত্বা করোনা রোগীর চাপ। ওই জায়গায় হাই ফ্লো 4টা না 5টা 7টা আছে না, 7টা হাই ফ্লো ইনগেস্ট লোক তো শুনলেন স্যার, একটা সিটও খালি নাই, 60টা সিট আছে আমাদের, কেবিন আছে 20টা, এগুলো সবই ইনগেস্ট। কুমিল্লার অন্তঃসত্ত্বা এক করোনা রোগীর সংকটাপন্ন অবস্থার কথা শুনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নিজেই নিজের হাসপাতালে একটি বেডের ব্যবস্থা করার জন্য সব রকম চেষ্টা করছেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো বেড দিতে পারলেন না। তুলে ধরলেন অসহায়ত্বের কথা। এরকম ক্রিটিক্যাল পেশেন্ট আসে এবং তাকে কিন্তু স্পেশাল কেয়ার নিতে হয়, তার জন্য অনেক ডিভাইস দরকার হয়। সুযোগটা কিন্তু সবাইকে আমরা দিতে পারি না। বাংলাদেশে গর্ভবতী নারী, কোভিড পজিটিভ মাদারদের আমরা 60টা বেড, তার সাথে কেবিন নিয়ে অ্যাবাউট 100 পেশেন্ট আমরা হোল্ড করতে পারতাম, কিন্তু সেইগুলিও ফিল্ড আপ। তবে উল্টো চিত্র আবার রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। অন্তঃসত্ত্বা কোনো করোনা রোগীকে ফিরে আসতে হচ্ছে না সেখান থেকে। ভর্তির ব্যাপারটা হচ্ছে অক্সিজেন কতটুকু লাগতেছে। একটা রোগীর যদি অনেক অক্সিজেন লাগে সেক্ষেত্রে সেটার জন্য আমাদের একটু সমস্যা হবে। তারপরেও আমরা গর্ভবতী মহিলাদেরকে অবশ্যই চিকিৎসা দেওয়ার চেষ্টা করবো এবং তারা অসুবিধা নেই। এদিকে ঢাকা মেডিকেল এবং মুগদা হাসপাতাল দুই জায়গায় এখন করোনা রোগীতে পূর্ণ। দেশের নানা প্রান্ত থেকে করোনায় আক্রান্ত রোগীরা ছুটে আসছেন এই দুই হাসপাতালে, কিন্তু ফিরে যেতে হচ্ছে অনেককে। তারা দেখলো কাগজ টাগজ দেখে কোনো করোনা নাই, ওষুধ দিলাম, ঠান্ডার ওষুধ দিলাম, এগুলো খাওয়ান ঠিক হয়ে যাবে। পালস মিটার আপনার 94 আছে, অতএব ওনার ভর্তি লাগবে না। আপনি বাসায় নিয়ে যান, যে ওষুধগুলো দিচ্ছে এইগুলো খাওয়াইলে ঠিক হয়ে যাবে। আর সকালে আপনারা দেখে আসলেন যে পেশেন্ট আসলে রাখার জায়গা নাই, সো আমাদেরকে বাধ্য হয়ে বলতে হচ্ছে যে আপনারা অন্যান্য কোভিড হাসপাতালে একটু খোঁজখবর নেন। অবস্থা আসলে খুবই ভয়াবহ এবং আমার বলতেও খুব খারাপ লাগতেছে। হাসপাতালের পরিচালক হিসাবে আমাদের যে সিটগুলো ছিল সেই সিট সবগুলো স্যাচুরেটেড হয়ে গেছে। এখন আসলে আমরা ভর্তি দিচ্ছি ওভাবেই, যতগুলো রুগী আমরা সুস্থ হয়ে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, ঠিক সেই পরিমাণ রুগী আমরা ভর্তি করতে পারছি। একটা হাসপাতালের জন্য এর চেয়ে বড় দুঃখের ব্যাপার আর কিছু হতে পারে না। বুধবার থেকে মহাখালীর ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে 500 নতুন বেড যুক্ত হবার কথা থাকলেও ভারত থেকে ভিআইই অক্সিজেন ট্যাঙ্ক এসে না পৌঁছানোর কারণে আরও কয়েকদিন দেরি হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর সকল বস্তিবাসীর জন্য আবাসন করে দেবে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেউ গ্রামে ফিরতে চাইলে তাদেরকেও জমিসহ বাড়ি করে দেয়া হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় 2474টি ফ্ল্যাট, মাদারীপুরে সমন্বিত সরকারি অফিস ভবন এবং বস্তিবাসীদের জন্য মিরপুরে ভাড়াভিত্তিক 300 ফ্ল্যাট নির্মাণ করেছে গণপূর্ত মন্ত্রণালয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এগুলোর বরাদ্দপত্র ও হস্তান্তর অনুষ্ঠান হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব মানুষের সুন্দর জীবন নিশ্চিতে কাজ করছে সরকার। বস্তিবাসীদের অস্বাস্থ্যকর জীবন থেকে মুক্তি দিয়ে তাদের সবার জন্য আবাসন করে দেয়া হবে। মানুষগুলোকে মুক্ত করা, একটা সুন্দর পরিবেশে বসবাস করা, নিজের জীবিকা চালানো, কিন্তু মাসে ভাড়া দিতে পারবে, সপ্তাহে যারা কামাই করে ভাড়া দেয় তারাও দিতে পারবে, বা প্রতিদিনের ভাড়া হিসেবে যদি কেউ নিতে চায় সেভাবেও নিতে পারবে। সেইভাবেই আমরা এই ফ্ল্যাটগুলি তৈরি করে দিচ্ছি, যেটা সুস্থ পরিবেশে সবাই থাকবে। আমাদের লক্ষ্য আছে যে বাংলাদেশে একটি মানুষ গৃহহারা থাকবে না, একটি মানুষ গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। আর যারা নিজের গ্রামে ফিরতে চান, যদি কারো জমি না থাকে তো জমি সহ আমরা ঘর দেব। আমাদের আশ্রয়ণ প্রকল্প 2-এর মাধ্যমে আমরা সেটা দিচ্ছি। সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্যও আবাসনের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।
সরকারের পরিধিও বেড়েছে, কাজের পরিধি বেড়েছে, আমাদের সরকারি কর্মচারীদের সংখ্যাও বেড়েছে। সেটা বিবেচনা করেই আমরা ঠিক করলাম যে আমাদের ফ্ল্যাট নির্মাণ করে দেব এবং বিভিন্ন পর্যায়ে যারা আছেন উচ্চ পদস্থ যারা, সে উচ্চ পদস্থ থেকে এবং নিম্ন পর্যায়ে সকলের জন্যই ফ্ল্যাট বাড়ি করে সকলকে একটা সুন্দর পরিবেশে থাকার ব্যবস্থা করে দেব, যেন ভালোভাবে কাজ করতে পারেন। প্রধানমন্ত্রী জানান, জনগণ যাতে সরকারি সকল সেবা এক অফিসে গিয়েই পেতে পারে তার জন্য জেলা উপজেলা পর্যায়ে সমন্বিত সরকারি অফিস গড়ে তোলা হচ্ছে। সরকারি কর্মচারীদের আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তিতে ঢাকা মহানগরের নতুন কমিটি ভূমিকা রাখবে বলে আশাবাদী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নবীন প্রবীণের সমন্বয়ে কমিটি দেওয়া হয়েছে বলে জানান তিনি। উত্তরার বাসায় মঙ্গলবার সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটির নেতারা। সেখানে শুভেচ্ছা বিনিময় করেন তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব। এই কমিটি জনগণ এবং দলের নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ করবে বলে আশা তার। তাদের প্রতি ঢাকা মহানগর বিএনপিকে আরও সংগঠিত করার আহ্বান জানান মির্জা ফখরুল। প্রবীণ এবং নবীনের একটা সমন্বয় করা হয়েছে, এটা নিঃসন্দেহে একটা অত্যন্ত ইফেক্টিভ কার্যকরী একটা কমিটি হবে বলে আমাদের বিশ্বাস। আমাদের সকলের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা হচ্ছে যে একটা অত্যন্ত সক্রিয়, সচল এবং কার্যকরী এই আহ্বায়ক কমিটি তারা অতি দ্রুত দলকে সুসংগঠিত করবে এবং একটি কাউন্সিলের মাধ্যমে নতুন কার্যকরী কমিটি গঠন করবে। এই কমিটির মাধ্যমে বাংলাদেশের রাজনীতির একটা পরিবর্তন আসবে, গুণগত পরিবর্তন আসবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য, দেশের বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা তাদের ভূমিকা রাখতে সক্ষম হবেন। ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন দুই আহ্বায়ক জানান, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে ঢেলে সাজানো হবে, পূরণ করবেন নেতাকর্মীদের প্রত্যাশা। আমাদের প্রথম যে উদ্দেশ্য এবং লক্ষ্য সেটা হলো দলকে সুসংগঠিত করা এবং তৃণমূল পর্যায়ে ওয়ার্ড থেকে শুরু করে থানা পর্যন্ত আমরা এই সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে ঢেলে সাজিয়ে আমরা মহানগর উত্তর এবং দক্ষিণ আমরা একটি কাউন্সিল করব ইনশাল্লাহ। দলের সকল পর্যায়ের নেতা এবং মহানগরীর সকল পর্যায়ের নেতা কর্মীদের আমরা সবার সহযোগিতা চাই এবং আমরা উত্তর দক্ষিণ বিএনপি একসাথে মিলেই আমরা সমবেতভাবে মহানগরীতে কাজ করার চেষ্টা করব, যাতে কোথাও কোনো গ্যাপ সৃষ্টি না হয়। গঠনতন্ত্র অনুযায়ী আগামী 3 মাসের মধ্যে কাউন্সিল করার কথা জানান আহ্বায়ক কমিটির নেতারা। সবার সহযোগিতা চাই। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট এলেই বিএনপি রক্তাক্ত অতীতের অন্তর্জালা নিয়ে অস্থির হয়ে পড়ে। সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির শিবের গীত জনগণের কাছে এখন পরিষ্কার, তাই জিয়াউর রহমানকে ধোয়া তুলসী পাতা বানানোর অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে বিএনপি মহাসচিব অসত্য ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ তার। বলেন, এদেশের রাজনীতিতে খুন ও হত্যাকাণ্ডের চর্চা বিএনপির নিজস্ব পেটেন্ট। দলটি এখন হত্যার রাজনীতি ছাড়তে পারেনি। বিএনপিকে সত্যিকার অর্থে সুস্থধারার রাজনীতি করার পরামর্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি আজ আষাঢ়ে গল্প পাচ্ছে, বঙ্গবন্ধু হত্যায় নাকি আওয়ামী লীগ জড়িত, সরকার নাকি জিয়াউর রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইছে। মির্জা ফখরুল সাহেবের বক্তব্য অনেকটা ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই নেয়ার মতো। বঙ্গবন্ধু হত্যার কুশীলব কারা, জাতির কাছে এটা এখন স্পষ্ট। ঐতিহাসিক সত্য, ফখরুল সাহেবরা নতুন করে বাকপটুতা ধামা চাপা দেওয়ার নির্লজ্জ ব্যর্থ চেষ্টা করে লাভ নেই। পর্যাপ্ত সরবরাহ থাকলেও কমছেই না চালের দাম। অতিরিক্ত এর দাম করোনাকালে স্বল্প আয়ের মানুষের কষ্ট বাড়িয়েছে। চাল ব্যবসায়ীরা বলছেন, চালের ব্যবসার সাথে যুক্ত হচ্ছে দেশের বড় বড় কোম্পানিগুলো মিল মালিকদের আধিপত্য খর্ব করে বসতে চলেছে নিয়ন্ত্রকের আসনেও।
বাজার বলছে শুধু গত বছরের তুলনায় সব ধরনের চালের কেজি এখন অন্তত 3 থেকে 4 টাকা বেশি। গরিবের মোটা চালের কেজিও 50 টাকার নিচে পাওয়া যায় না রাজধানীর বাজারে। আমার তো কষ্ট অবশ্যই হয়, আমি তো আমার একার দিকে ভাবলেও সবাই তো কষ্ট হয়, আর যারা দিন মজুর তারা তো কাজ মোটেই নেই, তাদের তো সঙ্গে তো অনেক কষ্ট হয়। এখন এটা তো মনে করেন সরকারের একটা দেখা উচিত যে যারা সাধারণ মানুষ আছে তাদের এরকম চালের দাম এত বাড়তি কেন হইতেছে। যদিও রাজধানীর সবচেয়ে বড় চালের বাজার বাবুবাজারের ব্যবসায়ীরা জানাচ্ছেন বাজারের সংকট নেই চালের। এইবার তো আপনার কোনো খরা হয় না, বৃষ্টি হয় না, ঝড় তুফান হয় নাই যে আপনার ধানের অভাব আছে। ধান আছে আপনার বাংলাদেশে বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি যেমন এসিআই, প্রাণ, স্কয়ার, তীর, আরও আকিজ, এরকম বড় বড় কোম্পানি আপনার এই মাল আপনার চাল কিনে, ধান কিনে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন কৃষি পণ্যের দাম নিশ্চিত করতেই হবে। আমদানি করে চালের দাম নিয়ন্ত্রণের সমাধান খোঁজা হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের কৃষি খাত। লেবার খরচ বেড়েছে, সারের দাম বেড়েছে, ইনসেকটিসাইড পেস্টিসাইড দাম বেড়েছে, চাষবাসের জন্য ট্র্যাক্টর পটলে খরচ বেড়েছে, ফুয়েল ডিজেলের দাম বেড়েছে। তো চাষিকে তো তার খরচ সহ তার লাভ দিতে হবে। প্রবলেম হচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে যে আমরা যারা ভোক্তা এবং চাষি এর মাঝখানে একটা বড় ধরনের মধ্যস্বত্ব ভুগি ঢুকে গেছে, যারা অনেক বেশি দামে সেল করে, আমরা কনজিউমাররা বেশি দামে খাই, আর মূল যিনি উৎপাদক, যিনি চাষি খামারি, সে কিন্তু দামটা পাচ্ছে না। তাই অন্য দেশের উদাহরণ অনুসরণ করে ভর্তুকি দিয়ে দাম কমার কৌশল গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন এই কৃষি অর্থনীতিবিদ। ইম্পোর্ট করাটা কোনো সলিউশন আমি বলবো না, তাতে বাংলার ইন্ডাস্ট্রি ক্ষতি হবে, কৃষি যারা কাজ করছেন তারা ক্ষতিগ্রস্ত হবে। এখন 40 মিলিয়ন মেট্রিক টন কিন্তু প্রোডাকশন হচ্ছে, সো যা হচ্ছে প্রোডাকশন চাহিদার তুলনায় বেশি, তো আমদানিতে কোনো প্রশ্নই আসে না। আমদানি কেন করবে না? কৃষি পণ্যের উৎপাদন ব্যয় বেড়েছে, তাই চালের দাম আগের চেয়ে বাড়বে, এটি অস্বাভাবিক নয় বলছেন ব্যবসায়ীরা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। পল্লবী ও গুলশান থানার দুটি পৃথক মামলায় হেলেনা জাহাঙ্গীরকে 8 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে মঙ্গলবার ভোরে হেলেনা জাহাঙ্গীরের 2 সহযোগী জয়যাত্রা টিভির জিএম হাজেরা খাতুন ও প্রতিনিধির সমন্বয়ক সানাউল্লাহ নুরীকে রাজধানীর গাবতলী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। জয়যাত্রা টিভির ভোলা প্রতিনিধি আব্দুর রহমান প্রতি মাসে 3000 টাকা করে দিতে না পারায় জিএম হাজেরা খাতুনের সাথে কথোপকথন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। আপনার নিউজ যেতে হলে এইভাবে যাবে না, আপনি প্রতিটা নিউজের জন্য কমার্শিয়াল দিতে হবে। অফিস আমাদেরকে স্যালারি দিবে, এখন উল্টে আমরা স্যালারি দিব। আপা, জয়যাত্রা টিভির এই সাবেক প্রতিনিধি সোমবার পল্লবী থানায় মামলা করেন। সেই সূত্র ধরে মঙ্গলবার ভোর রাতে গাবতলী থেকে হাজেরা খাতুন ও সানাউল্লাহ নুরীকে গ্রেফতার করে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ল্যাপটপ এবং 2টি মোবাইল। এরপরই সংবাদ সম্মেলনে র্যাব জানায় শুধু জয়যাত্রা টিভি নয়, জয়যাত্রা ফাউন্ডেশন সদস্য পদের জন্য 20,000 থেকে 2 লাখ টাকা করে নিত। বাংলাদেশের প্রায় 50টি জেলা সহ বিভিন্ন উপজেলায় হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা টেলিভিশনে প্রতিনিধি নিয়োগ করেছিলেন। জেলা পর্যায়ে প্রতিনিধিদের কাছ থেকে তিনি এককালীন 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত নিতেন। উপজেলা পর্যায়ে প্রতিনিধিদের কাছ থেকে এককালীন 10 থেকে 20,000 টাকা পর্যন্ত নেওয়া হতো। র্যাব জানায় জয়যাত্রা টিভি 2018 সাল থেকে হংকংয়ের একটি ডাউনলিংক চ্যানেল হিসেবে সম্প্রচার হয়ে আসছে, যার জন্য প্রতি মাসে 6 লক্ষ টাকা পরিশোধ করতে হতো। হেলেনা জাহাঙ্গীর বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সমাজে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এদের উনি হাজির করার চেষ্টা করতো। উনি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে উনি বিভিন্ন ছবি ব্যবহার করতো, যেটা ওনার নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য বা বিভিন্ন মানুষকে প্রতারণা করার জন্য। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণার অভিযোগে গত 29 জুলাই রাজধানীর গুলশানের বাসায় অভিযান চালিয়ে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করে র্যাব। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। নতুন মুদ্রানীতি করোনায় বিপর্যস্ত অর্থনীতির চাহিদা মেটাতে সহায়ক নয় বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। বেসরকারি খাতের ঋণ প্রবাহ দ্বিগুণ করার টার্গেট বাস্তবায়ন নিয়েও সন্দিহান প্রতিষ্ঠানটি। মুদ্রানীতি নিয়ে অনলাইন প্রতিক্রিয়ায় এই বিশ্লেষণ তুলে ধরে সিপিডি। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন জানান, প্রতি বছর প্রবৃদ্ধি বাড়লেও সে তুলনায় পর্যাপ্ত নয় বেসরকারি খাতের ঋণ প্রবাহ। মহামারীর মধ্যে 7.2% প্রবৃদ্ধির টার্গেট উচ্চাভিলাষী। রেমিটেন্স ছাড়া কোনো সূচকে যখন গতি পাচ্ছে না, তখন অর্থনীতি কিভাবে
পূর্ণ চক্রে ফিরবে এ নিয়ে প্রশ্ন তোলেন গবেষকরা। সিপিডির ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান জানান, প্রণোদনার টাকা ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান তেমন পায়নি, বরং সেই অর্থ শেয়ার বাজারে যাওয়ার অভিযোগ তার। প্রণোদনার অর্থ ছাড় এবং ফেরতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার উপর জোর দেন গবেষকেরা। সরকারি লক্ষ্য বাস্তবায়ন এবং মুদ্রানীতি কার্যকরে সামষ্টিক চাহিদা বৃদ্ধি এবং টিকাদান কার্যক্রম জোরদারের পরামর্শ দেয় সিপিডি। এবার এক সাঁতারুর দীর্ঘ সাঁতার নিয়ে প্রতিবেদন। কিশোরগঞ্জের ভৈরব ব্রিজ থেকে মেঘনা নদী দিয়ে সাঁতার কেটে নরসিংদীর রায়পুরার মণিপুরা ঘাট পর্যন্ত দীর্ঘ প্রায় 42 কিলোমিটার নদীপথ পাড়ি দিয়েছেন আলোকবালির খোদা দিলার পল্লী চিকিৎসক বকুল সিদ্দিকী। ভোর 5টার দিকে কিশোরগঞ্জের ভৈরব ব্রিজ সংলগ্ন মেঘনা নদী দিয়ে সাঁতার শুরু করেন বকুল ডাক্তার। প্রায় 7 ঘন্টা বিরতিহীন সাঁতার কেটে দুপুর 12টার দিকে রায়পুরার মণিপুরা খেয়াঘাটে পৌঁছেন তিনি। দীর্ঘ নদীপথ পাড়ি দিয়ে মণিপুরা ঘাটে পৌঁছার পর উৎসুক এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। নদীপথে সাঁতার কেটে আগের সব রেকর্ড ভেঙে গিনেস বুকে নতুন রেকর্ড গড়তে চান বকুল। এর জন্য মূলত কারণটা হলো আমি মনে একটা রেকর্ড করতেছিলাম সাঁতারে, যাতে দ্বিতীয়বার কি আমার এই রেকর্ডে না ভাঙতে পারে, এটা হলো আমার মূল উদ্দেশ্য। এবং আমেরিকান একজন আছে গিনেস সেনগুপ্তা, সেই 48 ঘন্টা করছে। আমারও এটা সামনে পরবর্তীতে যেটা আমি বাংলা চিন্তা ভাবনা করতেছি। আগামীতে নরসিংদী থেকে নদীপথে ঢাকা যাওয়ার পরিকল্পনা রয়েছে এই সাঁতারুর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 10 আগস্ট পর্যন্ত বাড়ল বিধিনিষেধ। 11 তারিখ থেকে খুলে দেওয়া হবে দোকানপাট, গণপরিবহন। বাইরে চলাচলে 18 ঊর্ধ্বদের টিকা নেওয়া বাধ্যতামূলক। করোনায় দেশে আরও 235 মৃত্যু। টিকা নিতে রাজধানীর কেন্দ্রগুলোতে দীর্ঘ সারি। জাপান থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার আরও 6 লাখ ভ্যাকসিন। রাজধানীর সকল বস্তিবাসীর আবাসনের ব্যবস্থা করবে সরকার। গ্রামে ফিরতে চাইলে দেওয়া হবে জমি সহ বাড়ি, জানালেন প্রধানমন্ত্রী। পর্যাপ্ত সরবরাহ থাকলেও কমছেই না চালের দাম। বড় কোম্পানিগুলো যুক্ত হওয়ায় চালবাজ সিন্ডিকেট আরও মজবুত। নিদারুণ কষ্টে কর্মহারা মানুষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.pbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।